প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টেলিভিশন ইউএসএ বলা কথা বলবো অনুষ্ঠানে। দর্শক, বলা কথা বলবো অনুষ্ঠানে আমরা সাম্প্রতিক নানা প্রসঙ্গের বিশ্লেষণমূলক আলোচনা শুনি, নানা দিক থেকে এই প্রসঙ্গগুলোর আলোচনা বিশ্লেষণ করেন আমাদের অতিথি। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো, খুবই সাম্প্রতিক সময়ে এটি নিয়ে আলোচনা হচ্ছে, এটা বিতর্ক পরিস্থিতি তৈরি হয়েছে যে নির্বাচন কতদূর, এই শিরোনামে আজ আমরা কথা বলতে চাই। আজকে এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের আমন্ত্রণে দুজন অতিথি আজকে স্টুডিওতে উপস্থিত হয়েছেন। সরাসরি তাদের সাথে আমরা কথা বলবো। আমার ডানে রয়েছেন, আগে পরিচয় করে দিই আপনাদের সাথে, আমার ডানে রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট সিনিয়র সাংবাদিক এবং কলামিস্ট মহিউদ্দিন খান মোহন, এবং আমার বামে রয়েছেন বাংলাদেশের লেখক এবং শিক্ষক কলামিস্ট বুলবুল আহমেদ। দর্শক, আজকের প্রসঙ্গ নিয়ে আপনারা আমাদের সাথে থাকুন। নির্বাচন নিয়ে আপনাদের মতামত থাকলে সরাসরি মন্তব্য করে লিখুন। আর নির্বাচন কতদিনের মধ্যে হওয়া উচিত বলে আপনারা মনে করেন, সেই মন্তব্যটিও, আপনাদের মতামতটিও আমরা চাই। সে নিয়েও আমরা একটু আলোচনা করব। আপনারা আমাদের অনুষ্ঠানের শেষ অবধি আমাদের সাথে থাকবেন সে প্রত্যাশা করছি। আপনাদের দুজনকে স্বাগত আজকের আয়োজনে। ধন্যবাদ। যে প্রথমে আসবো বুলবুল ভাই, আপনাকে। আপনি নিশ্চয়ই ভালো আছেন। যে আমরা দেখছি যে এখন ডক্টর ইউনূসের নেতৃত্বে নতুন সরকার ক্ষমতায় এসেছে, একটি ছাত্র গণ অভ্যুত্থানের ফলাফল হিসেবে এই সরকার এসেছে এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই ধরনের ঘটনা বিরল যে এটা মানে সর্বতোমুখী একটি আন্দোলনের মুখে 15 বছরের অধিক সময়ে শেখ হাসিনার সরকার ক্ষমতায় ছিল, একেবারে পাকাপোক্ত একটি অবস্থানে ছিল। শেখ হাসিনার এই পরিণত হবে বা আন্দোলনের মুখে যেতে হবে, তার পতন ঘটবে, এই ধারণাটি 5ই আগস্টের আগে আমরা দেখিনি। কিন্তু যেটি হয়েছে যে শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে আমরা এক ধরনের জনগণের মধ্যে এক ধরনের ইচ্ছার প্রতিফলন দেখছি, অভিব্যক্তির প্রতিফলন দেখছি, যেটিকে অভিপ্রায় অভিব্যক্তি বলা হচ্ছে, যে দেশের এক ধরনের আমূল পরিবর্তন দরকার। রাজনীতিতে, বাংলাদেশের অর্থনীতিতে, আমাদের নির্বাচন ব্যবস্থায়, শাসন প্রশাসনে সকল পর্যায়ে পরিবর্তন দরকার। আগের বিধি ব্যবস্থা কেবলমাত্র ব্যক্তির পরিবর্তন নয়, সেই জায়গা থেকে বর্তমান সরকারের প্রথম যে এজেন্ডা সেটি হচ্ছে যে সংস্কার কর্মসূচি। আমরা জানি যে সংস্কারের নানা কমিটি গঠন করা হয়েছে, কমিশন, এবং সংস্কারের কাজ চলছে। কিন্তু ঠিক এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি যে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে, বিশেষত বিএনপির পক্ষ থেকে একটা দাবি তোলা হচ্ছে যে তারা সুস্পষ্টভাবে সরকারের কাছে নির্বাচন কবে হবে এরকম একটি সময়সীমা বা এক ধরনের বক্তব্য তারা পেতে চায়। গতকাল বিএনপির সমাবেশ হয়েছে, বড় সমাবেশ হয়েছে, সেখানে আমরা দেখেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি ইউকে থেকে যুক্ত হয়েছেন এবং তিনি একটি কথা বলেছেন, যে কথাটি প্রণিধানযোগ্য আলোচনার শুরুতে। তিনি বলেছেন যে বাংলাদেশের জনগণের ভোটাধিকার রক্ষায় সচেতন থাকতে হবে এবং অতন্ত্র প্রহরীর মতো কাজ করতে হবে নেতা কর্মীদের, এবং ভোটাধিকার রক্ষার সংগ্রাম কিন্তু এখনো চলছে। প্রশ্ন রাখতে চাই যে তিনি কেন এই বক্তব্য দিলেন, অর্থাৎ এই সরকারের সময়ে ভোট নিয়ে কোনো রকম সংশয় দ্বিধা আছে কিনা, বিশেষত বিএনপির মধ্যে এই ধরনের এক ধরনের আশঙ্কা আপনি প্রত্যক্ষ করছেন কিনা। জনাব তারেক জিয়া এ বক্তব্য দেওয়ার কারণ কি, তারা কি এই সরকার ভোট কবে দেবে বা আদৌ দেবে কিনা, এই ধরনের বিষয়ে কোনো রকম সংশয়ের মধ্যে আছে কিনা, কি মনে হয় আপনার? ধন্যবাদ। তারেক জিয়া কি মনে করছেন সেটা তো আমার পক্ষে বলা সম্ভব নয়, তবে একটি বিষয় আমরা যদি খেয়াল করি, কিছুদিন আগেও কিন্তু তার কথার ধরনটা একটু অন্যরকম ছিল, তাহলে হঠাৎ করে এই ধরনের কথা চেঞ্জ হয়ে গেল কেন? এর মধ্যকার কিছু ঘটনা যদি দেখি, পার্বত্য চট্টগ্রামের যে ঘটনা, বিভিন্ন মহল থেকে আন্দোলনের যে ঘটনা, পোশাক শিল্প খাতের যে অস্থিরতা, এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে তাদের হয়তো একটি ধারণা হতে পারে যে যদি এই সরকারের কোনো ধরনের বিপর্যয় ঘটে, তাহলে হয়তো সামনে যে সুষ্ঠু নির্বাচনের একটি সম্ভাবনা, যে ক্ষেত্রটি সরকার প্রস্তুত করতে যাচ্ছিল, তারা হয়তো সেটিও করতে পারবে না, এবং এই সম্ভাবনা যাতে নাকচ হয়ে না যায়, যাতে নষ্ট না হয়ে যায়, সম্ভবত এ কারণেই তারা আবার নতুন করে নির্বাচনের কথাটি বলেছে। আমরা আগেও বলেছিলাম যে নির্বাচন তো হওয়ার কথা 4.5 বছর পর, যেহেতু এবছরের শুরুতে নির্বাচন হয়েছে, স্বাভাবিকভাবে 5 বছর পরে হবে, এবং বিএনপি যদি পরিবর্তন না ঘটতো তাহলে তাদেরকে সে 5 বছর পরেই কিন্তু নির্বাচনে যেতে হতো। এর মাঝখানে তাদেরকে জেলে দিন কাটাতে হতো, নিরাপত্তাহীনতায় ভুগতে হতো, পালিয়ে থাকতে হতো। তারা তাদের সবটুকু সামর্থ্য দিয়ে যে আন্দোলন করেছিল, সেই আন্দোলনে কিন্তু তারা সফলকাম হতে পারেনি, তারা সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা করতে পারেনি। আপনার নিশ্চয়ই মনে আছে তাদের সর্বশেষ যে আন্দোলন, সেখানে
কয়েক মিনিটের গোলাগুলির প্রেক্ষিতে তাদের লক্ষ লক্ষ কর্মী এবং সমর্থক মাঠ ছেড়ে পালিয়েছে। সেই বুলেটের সামনে বুক পেতে কিন্তু কেউ দাঁড়াতে পারেনি। সুতরাং সেই বাস্তবতায় তাদের কিন্তু এতটা জোরালো দাবি করা উচিত না যে তাদেরকে তাদের চাহিদা মতো নির্বাচন দিতে হবে, বরং তাদের কৃতজ্ঞ থাকা উচিত তাদের প্রতি, যাদের কারণে সুষ্ঠু নির্বাচনের একটি সম্ভাবনা তৈরি হয়েছে। যে ছাত্ররা বুক পেতে দিয়েছে, তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন হতে হবে আগে, তারপর নির্বাচন। আমরা অতীতে নির্বাচন দেখেছি। 90 সালে যখন এরশাদের পতনের পর 3 জোটের রূপরেখা দেওয়া হয়েছিল, সেখানে কিন্তু জনমানুষের একটা প্রত্যাশা ছিল যে ভবিষ্যতে কোনো নাটক আমাদের দেখতে হবে না, সুষ্ঠু এবং সততার সাথে সবকিছু সম্পন্ন হবে। বিএনপি কিন্তু জনমানুষের ভোট নিয়ে অবিশ্বাস্য রকম ফলাফল করে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করেনি। তার পরবর্তীতে যে সরকারের প্রধান মানুষের ভাত এবং ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছে, 96 অসংখ্য হরতাল করেছে, মানুষকে দিগম্বর পর্যন্ত করেছে, তাদের জনগণের স্বার্থের জন্য, মানুষের ভাত এবং ভোট এটার অধিকার যাতে নিশ্চিত হয় তার জন্য। সেই ভাত এবং ভোটের অধিকার কতটা প্রতিষ্ঠিত হয়েছে তার সাক্ষী দেশের সকলে। সুতরাং রাজনৈতিক দলের কাছ থেকে আমরা সুষ্ঠু নির্বাচনে একটি পরিবেশ পাবো, আমাদের অতীত ইতিহাস বাস্তবতা সেটা বলে না। কিন্তু বুলবুল আহমেদ যেটি হচ্ছে যে দিন শেষে তো রাজনীতিবিদরাই ক্ষমতায় যাবেন এবং নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা পরিচালনা করবেন। সেই জন্যই তো রাজনৈতিক দল এবং তাদের একটি আদর্শ থাকে, সেই আদর্শে জনগণকে তারা সংগঠিত করে। রাজনৈতিক দলের উপরে তো আমাদের রাষ্ট্র পরিচালনার জন্য ভরসা রাখতে হবে, ফলে সেভাবে কারণ তার তো আমাদের বৈধভাবেই তারা সেই দাবিটা করতেই পারে। তো সেটি বিষয়ে আমরা জানবো। কিন্তু আপনি যদি বলছেন যে এই আন্দোলনে বিএনপি দাবি করছে যে এই আন্দোলনে তারা একটি বড় ভূমিকা পালন করেছে, বিশেষত শেষের দিকে তাদের অসংখ্য নেতাকর্মী মৃত্যুবরণ করেছে। আমরা দেখেছি যে তখন পর্যন্ত 800-র বেশি কিছু এই আন্দোলনে শহীদ হয়েছিল, তার প্রায় অর্ধেক 400, আমার যদি ভুল না হয় যে 25 বা 26 জন নেতাকর্মী মৃত্যুবরণ করেছে, সেটা বিএনপি। তারা কিন্তু সেই তালিকা এবং সেই সংখ্যা বলেছেন বিএনপির সর্বোচ্চ নেতৃত্ব থেকে। ফলে এই আন্দোলনে তাদের যে আত্মত্যাগ সেটিও তো কম না, তারা সে কথা বলছেন। ফলে তারাও তো আন্দোলনের একটা স্টেক হোল্ডার বলে তারা সে দাবি করতে পারেন কিনা বা জনগণ সেটি কিভাবে নেন, সেই প্রশ্ন নিয়ে আসতে চাই মোহন ভাই আপনার কাছে। যে কেবল বিএনপি নয় এবং অপরাপর রাজনৈতিক দলগুলো আছে, কিন্তু আমরা প্রধান মাঠের এখন সক্রিয় দল হিসেবে বিএনপিকে দেখছি তার একটি পরিবর্তিত বাস্তবতায় তারা নির্বাচনের কথা বলছে। যে বুলবুল আহমেদ যেটি বলছেন যে পার্বত্য চট্টগ্রামের সাম্প্রতিক ঘটনা প্রবাহে এক ধরনের সরকারের এক ধরনের কি বলা যে দুর্বলতা বা অসহায়ত্ব বা এক ধরনের টালমাটাল বলবো না, যে এই ধরনের এক ধরনের দুর্বল কোনো অবস্থান কি বিএনপি দেখতে পেয়েছে বলেই তারা আসলে আশঙ্কা করছে যে যত দ্রুত সময়ে নির্বাচন হয়ে যাক। এবং কেউ কেউ মনে করছেন যে বর্তমান সরকার যে পরিস্থিতিতে তাদের দেশকে সঠিক পথে তারা নিতে পারবে কিনা সেই ধরনের একজন সংশয় আছে, ফলে নির্বাচন সুদূর পরাহত হতে পারে। এই ধারণাটি কিন্তু বুলবুল আহমেদ যে বলছেন তা নয়, কেউ কেউ এটা বলবার চেষ্টা করছেন। আপনার মন্তব্য চাইবো, আপনিও কি এরকম কিছু মনে করেন কিনা, বা বিএনপি কেন নির্বাচনের কথা বলছে? ধন্যবাদ। আমি পাল্টা প্রশ্ন করতে চাই। জি, দ্রুত নির্বাচন হওয়ার পরে বিএনপি বা অন্য একটা রাজনৈতিক দল ক্ষমতায় এলো মনে করেন, তারা কি এই পরিস্থিতি সামাল দিতে পারবে? এখন এই গ্যারান্টি কে দিবে? কারণ যে কজন বাবুর্চি, রাজনৈতিক বাবুর্চি বাংলাদেশে আছে, তাদের সবার হাতের রান্নাই আমরা খেয়েছি। কোনোটা ভালোই হয়েছে, খারাপ না, মান উতরে গেছে রান্নার। কোনোটা একেবারে জাতা, মুখে তোলা যায় না, এবং কোনোটা আবার বিষের মতো হয়ে গিয়েছিল রান্না। তো যারা এখন এই রান্না করার জন্য আবার তৈরি হচ্ছেন কোমরে গামছা বেঁধে, তারা আমাদেরকে কি রান্না করে খাওয়াবেন সেটা একটা ভাববার ব্যাপার আছে। একটা অস্বাভাবিক পরিস্থিতি থেকে একটা আরো অস্বাভাবিক মানে পদ্ধতিতে একটা সরকার, সেটাও একটা অস্বাভাবিক সরকার ছিল, বিদায় নিয়েছে। কারণ অস্বাভাবিক সরকার বলতে সেই সরকারকে ব্যাপক জনগণ ভোট দিয়ে নির্বাচিত করে নাই। মানে আর সবশেষ যে নির্বাচনটা হাসিনা সরকারের আমলে হলো, সেটা ছিল একটা নির্বাচনী নাটক। এই ধরনের নির্বাচন পৃথিবীতে আর হয় নাই, যে নিজের দলের লোকজনের প্রতিদ্বন্দ্বিতা করে আবার সরকারে গেল। জি, সেটা নির্বাচন ভালো না হলে কিন্তু বৈধ নির্বাচনের মধ্যে দিয়ে নিয়মতান্ত্রিক ভাবেই সরকার গঠন করেছিল। অবস্থাটা হলো
তুমি ছেলের মা তুমি মেয়ের মা, এরকম অবস্থা আর কি। এই অবস্থায় নির্বাচনটা হলো শুধু একটা অস্বাভাবিক সরকার। হ্যাঁ, বৈধতা আপনি সাংবিধানিক আইন বিধি অনুযায়ী নির্বাচন বৈধ, আপনি অস্বীকার করার উপায় নেই, কিন্তু গ্রহণযোগ্যতা একটা প্রশ্ন আছে জনগণের কাছে, ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে, সবার কাছে আছে। সেটা ছিল না, এটা যত যাই বলেন। সেই অস্বাভাবিক পরিবেশের থেকে বেরিয়ে এসে একটা স্বাভাবিক পন্থায়, এটা স্বাভাবিক পন্থা না, একটা সরকার বিতাড়িত হওয়া এবং সরকার প্রধান সহ তার পার্লামেন্টের 350 জন এমপি সব পালিয়ে গেছে, এই ইতিহাস তো বিরল। সেই অস্বাভাবিক এই পরিবেশ বেশ স্বাভাবিক হতে কিন্তু সময় লাগবে, অনেক সময় লাগবে। তারপরের কথা হলো, জনগণ চায় যে আমাদের রাষ্ট্র ব্যবস্থার একটা সংস্কার হোক, সেখানে নির্বাচন ব্যবস্থাটা একটা পার্ট। পুরা রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের মধ্যে নির্বাচন ব্যবস্থা একটা পার্ট। আরো অনেক সংস্কারের ব্যাপার আছে। আপনি যে কথাটা বুলবুল ভাই বলেছেন যে সংস্কার তো হয় না, রাজনৈতিক সরকারগুলোর হাতে হয় না, তো সংস্কার হতে হবে এমন একটা সরকারের হাতে যেই সরকারের কোনো রাজনৈতিক উদ্দেশ্য নাই, সে করে দিয়ে যাবে, তাকে তো সময় দিতে হবে। সেই 7ই আগস্ট থেকে না, কিন্তু আমি বলি 7ই আগস্ট থেকে বিএনপি দ্রুত নির্বাচন চাচ্ছে। লক্ষণীয় ব্যাপার হলো 5 তারিখে শেখ হাসিনা পালিয়ে গেলেন, 6 তারিখে বিশ্রাম, 7 তারিখে বিএনপি সমাবেশ করে বলল দ্রুত নির্বাচন দিতে হবে। এবং সবচাইতে হাস্যকর ব্যাপার হলো তখন দেশে কোনো সরকার নাই, একদম সরকার নাই। ইউনূস সাহেব এই কথা বলেছি যে সরকারকে তারা সময় দেবে, ধারাবাহিক ভাবে আসতেছি। ইউনূস সাহেব তখন অন দা ওয়ে টু বাংলাদেশ, উনি আসবেন, তারপরে সরকার গঠন হবে। 8 তারিখে সরকার গঠন হলো। কয়েকদিন পরে মির্জা আলমগীর সাহেব দেখা করলেন ডক্টর ইউনূস সাহেবের সাথে, প্রধান উপদেষ্টা, বেরিয়ে বললেন আমরা পর্যাপ্ত সময় এই সরকারকে দিব। এটা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন যে তারা সময় দেওয়ার কি, বা ইউনূস সাহেব তাদের কাছে সময় চাইছে কিনা, বা জনগণ চাচ্ছে কিনা। গেল। এরপরে আমরা দেখলাম ক্রমাগত তারা দ্রুত, অতি দ্রুত শব্দটাও ব্যবহার করা হয়েছে, অতি দ্রুত নির্বাচন দেওয়া হোক। কেন? পাগল হয়ে গেলেন কেন? বুলবুল ভাই একটু টাচ দিয়ে গেছেন। আজ যদি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে শেখ হাসিনা সরকারের পতন না হতো, তাহলে আলমগীর সাহেবরা জেলে থাকতেন, নাহলে বাসায় চুপ করে বসে থাকতেন। রাস্তায় বেরিয়ে হাসিনার সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন গড়ে তুলতে পারতেন না। এটা আমরা গত 15 বছর দেখেছি। তাহলে আপনাকে চিন্তা করতে হবে, যদি শেখ হাসিনা সরকার এখনো টিকে থাকতো, আমরা তো 5 বছর পর নির্বাচনে পেতাম, সেটা যাইতাম কিনা যে পরে কথা। এই যে 5 বছর পর নির্বাচন আমার সামনে আসতো, তাহলে তাকে না 2 বছর পরেই নির্বাচনটা আসুক। এখন তো বিএনপি ছাড়া কেউ নাই, বিএনপি এখন একক। বক্সিং রিং যদি বলেন তাহলে মোহাম্মদ আলী ক্লে একা দাঁড়ায় রয়েছে রিং এর মধ্যে, আর কেউ নাই। আছে ওই যে ঢাকায় এসেছিলেন একবার মোহাম্মদ আলী ক্লে, ওই যে 18 বছরের না 15 বছরের এক বালক গিয়াসুদ্দিন নাম, ও নাম ছিল বক্সিং করতে। ওটা একটা ইয়া ছিল, মানে কৌতুকের মতো। তো ও তো মোহাম্মদ আলী পড়ে গেল একবার নিজেদের মধ্যে। এখন আপনি বক্সিং রিং এ একা, আপনার সামনে টিকার মতো কেউ নেই, তাহলে আপনার অপেক্ষা করতে দোষটা কি? নাকি আপনার মনে কোনো ভয় আছে যে যদি দ্রুত নির্বাচন না হয় তাহলে এমন কোনো পরিস্থিতির উদ্ভব হতে পারে যে আমার হাতের নাটাইয়ের ঘুড়িটা ছুটে যেতে পারে? না, আমি সেই প্রশ্নটি আপনাকে করেছি। হ্যাঁ, সেটাই আমি বলি। এখন কথা হলো, আলমগীর সাহেবদের মনে একটা ভয় ঢুকেছে। এটা আলমগীর সাহেব কিন্তু বলেছেন একদিন, এই কথাটা বলে ফেলেছেন। এর মধ্যে ওই যে আপনার নির্বাচন দুদক সংস্কার কমিশনের যে চেয়ারম্যান ডক্টর ইফতেখারুজ্জামান, উনি টিআইবির যে নির্বাহী পরিচালক, উনি কিন্তু একটা কথা বলছে যে এই যে চেতনা রাষ্ট্র বৈষম্য বিরোধী আন্দোলনের চেতনার একটা রাজনৈতিক দল দরকার, তাদের অভিষ্টে পৌঁছার জন্য, তাদের যে লক্ষ্যগুলো সফল করার জন্য একটা রাজনৈতিক দল দরকার। আরো একজন উপদেষ্টা বলছেন যে একটা নতুন রাজনৈতিক দল করা উচিত। আলমগীর সাহেবদের ভয়টা ওই জায়গায়। তারা ভাবছেন হয়তো প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের পৃষ্ঠপোষকতায় একটা রাজনৈতিক দল বাংলাদেশে তৈরি হতে পারে, এবং সেই রাজনৈতিক দলটি যদি দেশের এলিট পার্সন যারা আছেন, গ্রহণযোগ্য রাজনৈতিক নেতা যারা আছেন, যারা
এই অসভ্যতার রাজনীতিতে অতিষ্ঠ হয়ে রাজনীতির মাঠ থেকে সরে গেছে, তারা ওই দলে একীভূত যদি হয়ে যায় তাহলে তারা একটা শক্তি হিসাবে দাঁড়িয়ে যেতে পারে। যদি দাঁড়িয়ে যায় তাহলে তাদের একজন প্রতিদ্বন্দ্বী দাঁড়িয়ে যায়, তাদের ভোটের ফলাফল অন্যরকম হতে পারে। কারণ মাঝখানে কিন্তু জামাত রয়ে গেছে, জামাত ইসলামী, তারা কিন্তু এখন ইতিমধ্যে অনেক শক্তি সঞ্চয় করেছে। 10 বছর আগের জামায়াত আর আজকের জামায়াত কিন্তু এক না। এবং ইতিমধ্যেই যত অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, হ্যাঁ, সরকারি পর্যায়ে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ইউনিভার্সিটিগুলোতে ম্যাক্সিমাম জায়গায় জামাত ওরিয়েন্টেড মানে এলিমেন্টরা বসে পড়েছে। ফলে তারা যে একটা শক্তি সঞ্চয় করেছে, এই শক্তি আর আরেকটা নতুন শক্তি যদি অভ্যুদয় ঘটে, তারা যদি একসাথে দাঁড়ায় তাহলে বিএনপির জন্য নির্বাচনের মোকাবেলাটা একটু কঠিন হবে। মানে কঠিন মানে খুব কষ্টকর না হইতে পারে, কিন্তু একটু কঠিন হবে। আচ্ছা, অথবা আমি যদি যোগ করি যে এখানে যারা পরাজিত যে দল বা যারা ক্ষমতাচ্যুত হলো, সেখান থেকে যদি তারা আবার সংগঠিত করে রিভাইভ করে, এই ধরনের মানে আশঙ্কা আছে কিনা, আপনি কি মনে করেন? আশঙ্কা না, এটা আশঙ্কা না, এটা সম্ভাবনা। আচ্ছা, সেটা নিয়ে আমরা একটু আলাদা করে কথা বলবো। ভাই, আমি আপনাকে একটু ধন্যবাদ জানিয়ে একটুখানি অল্টার করতে চাই, একটু ছোট করে আসবো। নানা প্রশ্ন আসলে জমে আছে, একটু ছোট ছোট করে উত্তর নিতে চাই। বুলবুল ভাই, আপনার কাছে যেটি আসতে চাই যে প্রসঙ্গক্রমে মোহন ভাই যে আলোচনা উত্থাপন করেছেন যে এর পর্যন্ত 2 জন উপদেষ্টা অন্তপক্ষে তারা নতুন দল গঠনের একটা প্রয়োজনীয়তার কথা বলেছেন। আমরা দেখেছি যে এই আন্দোলনে যারা ছাত্র শক্তি, যারা এই আন্দোলনের মূল শক্তি, যারা নিউক্লিয়াস ছিল, সেই ছাত্ররা তারা নতুন দল গঠন করবে এবং ইতিমধ্যে বিভিন্ন জেলায় বিভিন্ন অঞ্চলে তারা এক ধরনের সাংগঠনিক সফর করেছেন। যদিও তারা সরাসরি নতুন দল গঠনের মানে প্রশ্নটিকে তারা একেবারে এড়িয়ে যাননি, আবার সরাসরি স্বীকারও করেননি। আমার প্রশ্নটি হচ্ছে যে ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকার আছে বা উপদেষ্টা, আমরা একটি নির্দলীয় সকল পক্ষের একটি সরকার বলে মনে করছি। এই সরকার যদি কোনো রকম রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া ছাত্রের সাথে যুক্ত হয়, তাহলে আসলে বিতর্কিত হয়ে যাবে কিনা, এক ধরনের গ্রহণযোগ্যতা নষ্ট হবে কিনা, বা এই সরকারের সামনে যে সংস্কারের বড় প্রশ্ন সেটি বাধাগ্রস্ত হবে কিনা যদি রাজনৈতিক অভিলাষী হয়ে পড়ে এই সরকার এবং সেক্ষেত্রে ছাত্রদের এর সাথে যুক্ত করে এবং ছাত্রদের বা ব্যবহার করে। আপনি এটাকে কিভাবে দেখছেন? যেটি বলছেন যে বিএনপির এক ধরনের ভয় সেখানেও আছে মোহন ভাইয়ের মতে, আপনি কি মনে করেন? ধন্যবাদ। আমি মোহন ভাইয়ের এই প্রসঙ্গে যাওয়ার আগে আপনি আগে যে 2টো প্রশ্ন করেছিলেন তার জবাব দিচ্ছি। একটি হচ্ছে বিএনপি মনে করে যে এই আন্দোলনে তাদের একটা বড় অংশগ্রহণ করেছিল, তাদের অনেককে সেখানে আত্মাহুতি দিয়েছে। আপনি খেয়াল করুন, আন্দোলনটা ছিল কিন্তু সামগ্রিক জনসমাজের। এই জনসমাজের একটা বড় অংশ কিন্তু আওয়ামী লীগের সদস্যে পরিপূর্ণ এবং আরেকটি বড় অংশ কিন্তু বিএনপির সদস্যে পরিপূর্ণ। সুতরাং সামগ্রিক জনগণের স্বতঃস্ফূর্ত কোনো আন্দোলনে আওয়ামী লীগ, বিএনপি সবারই অংশগ্রহণ ছিল বলে আমি মনে করি। হয়তো আওয়ামী লীগের একটি অংশের বিপক্ষে ছিল, কিন্তু আওয়ামী লীগ সমর্থিত ব্যাপক জনগোষ্ঠীর এখানে অংশগ্রহণ ছিল, এটা আমার বিশ্বাস। সুতরাং এখানে তাদের অংশগ্রহণ থাকবে, এটাই স্বাভাবিক। না, তারা তো বিভিন্ন রাজনৈতিক পরিচয়, তাদের কর্মী হিসেবে বিভিন্ন পরিচয় তারা দিয়েছে, ফলে সাধারণ জনতার সমর্থক না। তারা বলেছে যে তাদের রাজনৈতিক কর্মী এবং তাদের দলেরই লোক তারা। আপনি খেয়াল করবেন যারা সমন্বয়ক হয়েছে তাদের মধ্যে যদি আপনি খুঁজেন তাহলে কিন্তু ছাত্রলীগের সদস্য পাবেন। এটা অস্বাভাবিক কিছু না, কারণ অসংখ্য ছাত্রলীগের সদস্য কিন্তু তার আগে পদত্যাগ করেছে। এই হত্যা যজ্ঞের কারণে এটা করাটাই স্বাভাবিক, বিবেকবান প্রতিটি মানুষের করা স্বাভাবিক। ফলে সে ক্রেডিট বিএনপি নিতে পারে কিনা? না, ক্রেডিট দাবি করতে পারে, যে কেউ দাবি করতে পারে। ক্রেডিট তাদের তো আছে, অস্বীকার তো করা হচ্ছে না, সবারই ক্রেডিট আছে, কিন্তু এককভাবে কারো ক্রেডিট নেই। তাদের ক্রেডিট এককভাবে যেতে হতো, সেটা নিয়ে তাদের একক দাবির একটি ক্ষেত্র ছিল। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যেটা বলেছেন যে নির্বাচনে তারা দ্রুত অংশগ্রহণ করতে চায়, কিন্তু নির্বাচন, সুষ্ঠু নির্বাচন একটা পরিবেশ তো তৈরি করতে হবে, একটা ক্ষেত্র তো প্রস্তুত করতে হবে। তারাই তো বলেছে নির্বাচন কমিশন প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, যে প্রতিষ্ঠান হচ্ছে ধ্বংস হয়ে গেছে, জনপ্রশাসন ধ্বংস হয়ে গেছে। এখন সেইগুলো তাদের দাবি অনুযায়ী যদি ধ্বংসাত্মক অবস্থা থেকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা না হয়, তাহলে তো সুষ্ঠু নির্বাচন হবে না। তারা কি সেই অসুষ্ঠু নির্বাচনে অংশগ্রহণ করতে চায়? নিশ্চয়ই তারা চায় না। সুষ্ঠু নির্বাচনের জন্য এই যে কাজটা করতে হবে, এই সরকারকে ভূমিকা পালন করতে হবে ডিটারজেন্ট পাউডারের মতো, ময়লা পরিষ্কারের জন্য। সুতরাং এই ময়লা যতদিন পর্যন্ত পরিষ্কার না হবে ততদিন, আরেকটি আপনার প্রশ্নের জবাব না, কিন্তু ময়লা পরিষ্কার করতে গিয়ে যদি কাপড়ে গিয়ে ছিঁড়ে ফেলা হবে বা কাপড়ের ক্ষতি করা হলো, সেইটা আবার কতটা গ্রহণযোগ্য হবে সেটিও আপনি এটা বলবেন। আমি যদি বলি যে
এই ধরনের আশঙ্কা হচ্ছে, যেহেতু নির্দলীয় এক ধরনের একটা সরকার ব্যবস্থা এখন যে ক্ষমতায় আছে, ফলে যদি কোনো কারণে তারা সংবিধান সংস্কার বড় বড় কোনো কাজ হাতে নিয়ে যদি প্রলম্বিত করে সময়কে, তাহলে আসলে এক ধরনের বলা হচ্ছে যে অনির্বাচিত সরকার বা শক্তি এখানে মানে তারা ক্ষমতা ছাড়তে নাও চাইতে পারে, এক ধরনের সংকট তৈরি হতে পারে রাজনীতি। এই আশঙ্কাটাকে আপনি কি উড়িয়ে দেবেন কিনা? আমরা তো 1/11 পরেই যে এই ধরনের নির্দলীয় একটা সরকার আমরা পেয়েছিলাম, সেই অভিজ্ঞতা কিন্তু বাংলাদেশে আছে, যে তারা 3 মাসের মধ্যে নির্বাচন দেওয়ার কথা বলে 2 বছরের নির্বাচন দেয়নি, পরে একবারে আন্দোলন করে আবার নির্বাচন আদায় করতে হয়েছে। ফলে এই সরকার সাংবিধানিকভাবে অনির্বাচিত সরকার, হয়তো বিপ্লবী জাত সরকার, কিন্তু সেই জায়গাটুকু আপনি এটা অ্যাকাউন্টে নেবেন কিনা? অবশ্যই নেব। এখন কথা হচ্ছে দৃষ্টিভঙ্গির ব্যাপার। আপনি যে প্রসঙ্গটির অবতারণা করেছেন 1/11 এর সরকার, এই আশঙ্কার জন্য ওটাই হচ্ছে জবাব। 1/11 সরকার যখন তার অবস্থান পরিবর্তন করেছে, তখন তাদেরকে কি পরিণতি ভোগ করতে হয়েছে, এটা তোমার নিকট অতীতের ইতিহাস। সেখান থেকে এই সামরিক বাহিনীকে শিক্ষা নেয়নি আপনি মনে করেছেন? এত বড় একটি বিশৃঙ্খল পরিস্থিতি, রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস হয়ে একদলই হয়ে যাওয়ার পরে যদি এদেশের সাধারণ জনগণ এবং ছাত্ররা মিলে তার পরিবর্তন ঘটাতে পারে, আবার যদি কোনো একটি বা দুটি শক্তি এরকম বিপত্তি সৃষ্টি করতে চায়, তাহলে আপনি কি মনে করেছেন সেটা সম্ভব? তার চেয়ে বড় কথা, বর্তমানে আমি স্পষ্ট করে বলতে চাই, সামরিক বাহিনীতে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের সে আত্মবুদ্ধি আছে বলে তারাও কিন্তু একজন একটি বড় অংশীদার, এটিকে অস্বীকার করার কোনো উপায় নেই। তারা যদি 2018 সালে ভূমিকা অবতীর্ণ হতো, তাহলে হয়তো আজকে এই পরিণতি আমরা দেখতাম না, অনেক বড় রক্তপাত দেখতাম। এবং এই স্বৈর শাসন হচ্ছে এমন একটা প্রকৃতির শাসন, মানুষ যখন নিষ্ঠুর হয়ে যায় তখন সেটা দীর্ঘস্থায়ী করে। একটা কথা আমি ওই প্রশ্ন উত্তরটি পাইনি, যে প্রশ্নটি আমি করেছিলাম, যেটি হচ্ছে যে এই যে তত্ত্বাবধায়ক সরকার 2 জন উপদেষ্টা দল গঠনের প্রয়োজনীয়তার কথা বলেছে, আমরা ছাত্রদের দেখছি তারা বিভিন্ন জায়গায় ঘুরছে, পরে এই অবস্থা থেকে তারা যদি দল গঠন করে তাহলে তাদের গ্রহণযোগ্যতা কমে আসবে কিনা, কোন রাজনৈতিক সংকট তৈরি করবে কিনা সামনে, কারণ সংস্কারটাই তাদের মূল কথা ছিল, তারা তো রাজনৈতিক দল গঠন করার কথাটি কিন্তু ছিল না। এই প্রসঙ্গে আমি কথা বলছি যে এই ক্ষেত্রে একটি বিষয় আমাদের মনে রাখতে হবে, আমরা এবার যে পরিবর্তনটা দেখছি, এখানে ছাত্রদের একটি ভূমিকা ছিল, এই কথা সত্য, কিন্তু তারাই কিন্তু সবকিছু ছিলেন না। তারপরে এখন যে সীমিত সংখ্যক ছাত্ররা রাজনৈতিক দল করার ঘোষণা দিয়েছে, তারা সমস্ত ছাত্রদের প্রতিনিধিত্ব যে করে না, আমি 2-3 ছাত্র অভিভাবক হিসেবে সেটা আপনাকে নিশ্চয়তা দিচ্ছি। কারণ তারা যে রাজনৈতিক চাহিদা নিয়ে মাঠে নেমেছে, এই রাজনৈতিক চাহিদা সাধারণ ছাত্রছাত্রীদের নেই। সাধারণ তাদের রাজনৈতিক চাহিদাটা কি যদি আপনি উল্লেখ করেন? তাদের চাহিদা হচ্ছে নতুন দল করার। আপনি খেয়াল করুন, আমাদের দাবি কিন্তু ছিল, সবার দাবি ছিল রাষ্ট্রের সংস্কার, কোন দলের সংস্কার না। এই সিস্টেমের মধ্যে আপনি, তার মানে তারা যদি দল গঠন করতে চায় তাহলে তাদের গ্রহণযোগ্যতা তলানিতে যাবে, আপনি মনে করেন সেটি? জি, আপনার, এবং শুধু তাই না, আমি একটু কথা বলি, যেখানে একটা দল গঠন করা হচ্ছে, আরেকটা ডাস্টবিনের সংখ্যা বাড়ানো যাবে। এখানে রাজনীতি তারাই করে, কিছু ভালো লোক ছাড়া আর বাকিরা ডাস্টবিনের। ধন্যবাদ, খুব চমৎকার একটা জায়গা আমরা বিতর্কের একটা চমৎকার জায়গায় এসেছি দর্শক, যে নতুন যদি দল গঠন করতে চায় ছাত্ররা অথবা উপদেষ্টারা মিলে ডক্টর ইউনূসের নেতৃত্বে, তাহলে সেটি আসলে এক ধরনের ডাস্টবিনে যাবে, আরেক দিনের সংকট তৈরি করবে বলে বুলবুল আহমেদ মনে করছেন। কিন্তু এই প্রশ্ন তো আছে, আমি প্রশ্নটি বিরতিতে যাওয়ার আগে একটু করতে চাই মোহন ভাই আপনার কাছে, যে আমরা দেখেছি যে পুরাতন দলগুলো, আপনি বলেছেন যে সবার হাতের, সব বাবুর্চির হাতের রান্না আমরা খেয়েছি, তার মানে আমাদের একটা নতুন বাবুর্চি দরকার, নতুন রেসিপি দরকার। তো আমাদের নতুন রেসিপি সংস্কার পেলাম, কিন্তু যদি বাবুর্চি না পাই তাহলে সেই রান্নাটা আমরা পাবো কিনা? তার মানে আমরা সেই যদি আবার সেই আওয়ামী লীগ বিএনপির বৃত্তে বা তাদের মধ্যে পড়ে যাই বা তাদের মাঝে চলে যায়, তাহলে আসলে পরিবর্তন হবে কিনা, এই আশঙ্কাটা জনগণের মধ্যে কিন্তু আছে। তার মানে একটি নতুন সংস্কৃতি, নতুন রাজনৈতিক দল, নতুন আদর্শ দরকার। তো সেই রাজনৈতিক দল এই সরকার হতে পারে, অর্থাৎ ছাত্রদের হতে পারে কিনা, এবং যেটি বুলবুল ভাই বলছেন যে না, এটা এক ধরনের ডাস্টবিনে চলে যাবে, আরেক ধরনের খারাপ কাজ হবে, এই প্রশ্নের জবাব চাইবো। আমরা একটু বিরতিতে যাচ্ছি দর্শক, আমরা যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, আমাদের সাথে থাকুন। মা, আমি ড্রাইভে আছি, পরে কল করছি। ব্যস্ততা, একাকিত্ব। মা, কেমন আছো মা? ভালো। ওষুধ খেয়েছো? খেয়েছি, দুপুরে ওইটা আর রাতে ওই দুটো। মা কি ভুলভাবে ওষুধ খাচ্ছে? কর্তব্য, গোল্ডেন এজ হোম কেয়ার। দায়িত্ব, আপনার প্রিয়জনকে ভালো রাখা আমাদের দায়িত্ব। গোল্ডেন এজ হোম কেয়ার,
আপনার সাথে, প্রিয়জনের পাশে। দর্শক, আমরা ছিলাম মিলেনিয়াম টেলিভিশন ইউএসএ বলা কথা বলবো অনুষ্ঠানে নির্বাচন কতদূর এই শিরোনামে আজ আমরা কথা বলছি। বিরতির পর সকলকে আবারও স্বাগত জানাই। যারা মহিউদ্দিন খান মোহন আপনার কাছেই আসতে চাই, সেটি হচ্ছে যে প্রশ্নটি সরাসরি করতে চাই যে এই যে ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকার বা উপদেষ্টা এর সাথে সংশ্লিষ্ট ছাত্ররা আছে, তারা যদি কোনো রাজনৈতিক দল করে নির্বাচনের আগে, তাহলে সেটি আসলে আরেক ধরনের সংকট তৈরি করবে। কিন্তু আবার এই ধরনের নতুন দলের প্রয়োজনীয়তার কথাও কেউ কেউ বলছেন। আপনি কি মনে করেন? ধন্যবাদ। আমি এই প্রসঙ্গটা যাওয়ার আগে আর একটা বিষয় আলাপ করতে চাই, যেটা বুলবুল ভাই রেজ করেছেন, যে এই আন্দোলনের কৃতিত্ব, হাসিনাকে বিতাড়িত করার যে কৃতিত্ব নিয়ে একটা টানাটানির মতো অবস্থা সৃষ্টি হয়েছে। বিএনপি দাবি করছে তাদের কৃতিত্ব, জামাত বলে আমরা করছি, আবার ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওনারাও বলছে। দেখেন, একটা গণ অভ্যুত্থান যখন হয়, একটা রাজনৈতিক পরিবর্তন যখন আসে, যে কোনো একটা স্বৈর শাসকের বিরুদ্ধে যে বিজয়টা আসে, এটা একক কৃতিত্বে আসে না, এককভাবে আসে না। আপনি একটু খেয়াল করে দেখেন, 1971 সালে মুক্তিযুদ্ধে কিন্তু কতিপয় রাজাকার আলবদর ছাড়া সারা বাংলাদেশের মানুষ কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে ছিল এবং যুদ্ধও করেছে। বামপন্থীরা তখন দেশের ভিতরে থেকে যুদ্ধ করেছে, তাদেরকে মুক্তিযুদ্ধে যোগ দিতে দেয় নাই আওয়ামী লীগ, একে দেয় নাই, ক্যাটাগরিক্যালি দেয় নাই। কমরেড সিরাজ শিকদার, আব্দুল মান্নান ভুইয়া, তারা নিজেরা দেশের ভিতরে মুক্তিযুদ্ধ সংগঠিত করছেন, দেশে অস্ত্র কিনে নিয়ে পাক হানাদার বাহিনী। কিন্তু কমরেড মনি সিং তাদের কিন্তু উপদেষ্টা হিসেবে রেখেছিলেন। ওটা একটা আইওয়াশ, একটাই মিটিং হয়েছিল, আর হয় নাই, ওটা ইতিহাস জানি। ফলে স্বাধীনতার পরে করলো কি আওয়ামী লীগ? স্লোগান দিল, স্বাধীনতা আনলো কে? আওয়ামী লীগ, ছাত্রলীগ, মানে আর কেউ না। তারা একক কৃতিত্ব দাবি করে ওই যে জাতিকে দ্বিধা বিভক্ত করলো, স্বাধীন জাতিকে, এই দ্বিধা বিভক্তি কিন্তু আজও শেষ হয় নাই। এখনো আওয়ামী লীগ, নেতৃত্বে তো আওয়ামী লীগ ছিল, এটি তো আপনি অস্বীকার করতে পারবেন না। এখন তো নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্ররা ছিল, সেটা তো এখন অস্বীকার করার প্রয়াস পাচ্ছে কেউ। ঠিক আছে, আচ্ছা, আমি ওটা অস্বীকার করি না। আওয়ামী লীগের নেতৃত্ব হয়েছে, বঙ্গবন্ধু ওই স্বাধীনতা আন্দোলনের নেতা ছিলেন, নায়ক ছিলেন, সব ঠিক আছে। কিন্তু আপনি তো আরেকজনের অংশীদারিত্ব বা হাতের অবদানকে অস্বীকার করতে পারেন না। কেন অস্বীকার করবেন? এই অস্বীকার করে জাতিকে দ্বিধাবিভক্ত করা হয়েছে। আজও যদি জুলাই বিপ্লবের, আমি বলি, আজও যদি আপনি আওয়ামী লীগকে কথা বলতে দেন, প্রথমেই বলবে স্বাধীনতার বিপক্ষ শক্তি আমাদের কি বিপরীত। আমরা কিন্তু জুলাই বিপ্লবের কৃতিত্ব নিয়ে কথা বলছি, যে বিএনপি এখন কথা হলো দাবি করেছে যে তাদের এতজন, বিএনপি যেইভাবে দাবি করতেছে আমার কাছে খুব হাস্যকর মনে হয়। কেন খারাপ লাগে কেন? ওই দলটার সাথে আমি সম্পৃক্ত ছিলাম 38 বছর, একটা দুইটা বছর না, জীবন যৌবনের সোনালী দিনগুলো ব্যয় করছি দলের পিছনে। তার এখন কৃতিত্ব দাবি করতে হয়, বলতে হয় আমরাও ছিলাম, এটা বলতে হয় বিএনপিকে, যে আমরাও আন্দোলনে ছিলাম এবং আমাদের কৃতিত্ব আছে। অথচ হিসাব মতো হাসিনা সরকারকে মানে পদত্যাগ বলে না, তা বিতাড়িত করার জন্য নেতৃত্বই দিবে বিএনপি, সারা জাতি বলবে আমরাও তো বিএনপির সাথে ছিলাম। সেটা কথা উচিত ছিল। এটা হলো একটা দুঃখ, সেটা তারা পারেনি, এখন দাবি করে লাভ নেই। ছাত্র আন্দোলনের মাধ্যমে যেই সুফলটা এই মুহূর্তে এসেছে, একটা জগত্তর পাথর জাতির উপর থেকে সরে গেছে, সেটাকে কাজে লাগাতে হবে। এই কাজে লাগাতে গিয়ে ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠন প্রশ্নে আপনার মতামত জানতে চেয়েছি, এবং সেটা করতে গিয়ে ছাত্ররা যদি একটা নতুন দল করতে উদ্যোগী হয়, এটা আমি খারাপ কিছু মনে করি না। সবকিছু পৃথিবীতে কিন্তু সবকিছু, কিন্তু বুলবুল আহমেদ তিনি বলছেন যে এটা ফল ভালো আসবে না। আচ্ছা, ভালো আসবে কিনা আসবে, এটা হলো দলটা যদি গঠিত হয়, আদৌ যদি গঠিত হয়, ওটা স্ট্রাকচার দেখে বোঝা যাবে এটা সফল হবে কি হবে না। এখন মনে করেন যে এই যারা অ্যাডভাইজার আছেন, তারা কেউ ওই দলে যোগ দিলেন না। নতুন একটা দল হলো, সমাজের কিছু এলিট শ্রেণী, আমি আগেই বলেছি, যারা রাজনীতি করতে চায়, এই যে রাজনৈতিক অঙ্গনে যে অসভ্যতা চলেছে, এই অসভ্যতার কারণে দূরে সরে গেছেন, তারা যদি একটু আপনাকে থামো, আমি এই সরকার কিন্তু স্বরূপ করতে পারবেন না। মোহন ভাই একটু আমি থামো, কিন্তু আমরা একটা চিত্র কল্পনা করি যে এই সরকারের ডক্টর ইউনূসের নেতৃত্বে প্রচ্ছন্ন মদদে অথবা সংশ্লিষ্ট অংশগ্রহণে
একটি রাজনৈতিক দল গঠন হলো নির্বাচনের আগে, এবং সেখানে বিভিন্ন নির্বাচন কমিশন, বিভিন্ন জেলা প্রশাসক, বিভিন্ন আমলা সব জায়গায় কেবলমাত্র ডক্টর ইউনূস বা ছাত্রদের পছন্দের প্রশাসকদের বসানো হলো, নীতি হয়তো কিছু পরিবর্তন করলো, নির্বাচন হলো। তাতে যে আমরা আওয়ামী লীগের সময় দেখেছি যে ক্ষমতায় থাকলে আসলে কোনো রাজনৈতিক দলের অধীনে সুষ্ঠু নির্বাচন হয় না, সেটি হতে পারে কিনা সেই আশঙ্কাটা আপনি দেখেন কিনা, যে সেটা নির্বাচন প্রভাবিত নির্বাচন হবে, লেভেল প্লেইং ফিল্ড থাকবে না নির্বাচন? ওরকম প্রহসনের নির্বাচন বাংলাদেশে আর হবে বলে মনে হয় না, আর কেউ আশাও করে না। না, কিন্তু ডক্টর ইউনূস সাহেব নেতৃত্বে বা এই মুহূর্তে তার সমর্থনে যদি কোনো দল গঠিত হয়, না, এই মুহূর্ত পর্যন্ত ডক্টর ইউনূস সাহেবের কোনো রাজনৈতিক অভিলাষের চিহ্ন মাত্র আমরা পাইনি। কিন্তু আমরা তার সাথে যে ছাত্র সমাজ আছে, ছাত্র সমাজ মাত্র 2 জন ছাত্র প্রতিনিধি আছে তার সরকারি, 2 জন ছাত্র প্রতিনিধি আছে তার সরকারি, আর বাকিরা তো সরকারের বাইরে। তারা যদি একটা রাজনৈতিক দল গঠন করতে উদ্যোগ হয় তাহলে তারা হবে না। আমরা কোনো সমন্বয়কদের দেখছি যে তারা যখন দেশে বিভিন্ন জায়গায় যাচ্ছে, আমরা প্রোটেকশন দিতে দেখছি যে সেনাবাহিনী প্রোটেকশন দিচ্ছে, ফলে প্রশ্ন আছে যে তারা কেন প্রোটেকশন পাচ্ছে? এদের চারিদিকে এখন 2টা শত্রু, একটা হলো পুরাতন শত্রু আওয়ামী লীগ, যাদেরকে তারা বিতাড়িত করেছে, আর নতুন শত্রু হলো বিএনপি। আপনি বিএনপির কথাবার্তা শুনে দেখেন, ওদের যারা সাপোর্টার আছে বিএনপির, আপনার ফেসবুকে দেখবেন সমন্বয়কদের তুলুধুলু করার জন্য যত শব্দ বাক্য আছে এরা ব্যবহার করে চলেছে। মানে সমন্বয়ক আওয়ামী লীগ না, এখন সমন্বয়করাই হলো তাদের প্রধান। এর কারণ কি বলে আপনি মনে করেন? এর কারণ এরা ভাবছে সমন্বয়করা একটা দল করবে। দল করলে তোমাদের অসুবিধা কি? তোমরা লড়াই করবা। হ্যাঁ, আমরা কোনটা দেখবো? আমরা দেখবো নির্বাচনটা সুষ্ঠু হয় কিনা। নির্বাচনটা যদি সুষ্ঠু না হয়, তাদের অসুবিধা হচ্ছে সেখানে তারা যদি ভাবছে যে নির্বাচন সুষ্ঠু হবে না, নির্বাচন বায়াসড হবে বা নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড থাকবে না, একভাবে কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে এই নতুন দলের। আপনি তো আগে কাজটা হতে দেবেন, তাই না? আপনি তো আরেকটা প্রশ্ন করেছেন আমাকে যে আওয়ামী লীগের কি যেন একটা বলতে চাইছিলেন। আমি আওয়ামী লীগ প্রশ্নটা একটু আলাদা করে আসবো, যে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে দেওয়া উচিত কিনা, বা আসলে সামনে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কিনা। এখন ফলে আমি মনে করি এই যে আজকে যারা, যেটা আওয়ামী লীগ, বিএনপি, এটা কিন্তু একসময় একটা নতুন দল ছিল। প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু ক্ষমতা থেকে দলটা তৈরি করেছিলেন, আমরা তখন ছাত্র, তার আহ্বানে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ তার পেছনে গিয়েছি। তখন জিয়াউর রহমানের চাইতে জনপ্রিয় কোনো নেতা ওই সময় ছিল না সারা বাংলাদেশে, তার অ্যাক্টিভিটিজের জন্য, ৭১ মুক্তিযুদ্ধে তার অবদানের জন্য। উনি তো দল করেছেন, সাকসেস হয়েছেন। এখন আমি বলবো না যে ইউনূস সাহেবকে দল করতে হবে, কিন্তু ইউনূস সাহেব কেন করবেন? কিন্তু না, জিয়ার নেতৃত্বে যে দল হয়েছে, তারপর উনি ক্ষমতা থাকার অবস্থায় নির্বাচন দিয়েছেন, সেই নির্বাচন নিয়ে প্রশ্ন আছে। হানা নির্বাচনে 103% ভোট পড়েছে, বা পরবর্তী যে সাধারণ নির্বাচন নির্বাচন করেছে মোহন ভাই, সেটি রাজনৈতিক ইতিহাসের প্রেক্ষাপট অনেক বিষয় হয়তো আলোচনা করা বিতর্ক। আমি দলের পক্ষে বলবো, সেটি সুযোগ নেই। আমরা জিয়াউর রহমান সাহেব দল করেছিলেন, দল করার পরে 79 সালে যে সংসদ নির্বাচন হয়েছিল, সুষ্ঠু একটা নির্বাচনে 207 আসন পেয়েছিল নবগঠিত বিএনপি। তখন আওয়ামী লীগের, আজকে যে আওয়ামী লীগের অবস্থা, বিভিন্ন এইরকমই ছিল। দল থেকে নানা সুবিধা দিয়ে বিভিন্ন নেতাদের ভাগিয়ে এনে তাদের দলে নেওয়া হয়েছিল। সেখানে মুক্তিযুদ্ধের বিপক্ষে যারা নিষিদ্ধ ঘোষিত দল ছিল, ভয়টা কোন জায়গায় জানেন? তাদের আনা হয়েছিল। বিএনপির ভয়টা হলো তারা প্রায় 4, শুনেন জি মোহন ভাই, বিএনপি ভোটে 4 থেকে 500 প্রমিনেন্ট লিডারকে তারা দল থেকে বের করে দিয়েছে। কাউকে বহিষ্কার করেছে, কাউকে পদানুমতি দিয়েছে, কাউকে মানে দল ছাড়তে বাধ্য করেছে। কারণ কি বিএনপি করেছে এটা তার কেন মূল রাজনীতির জন্য। এবং সেই লোকগুলা মিলে এই ছাত্রদের সাথে যদি একটা দল তৈরি করে, সেই দল ক্ষমতায় যাবে এই গ্যারান্টি আমি দেবো না, কিন্তু একটা ভালো ফ্যাক্টর হবে তারা বাংলাদেশের রাজনীতি। যদি কিন্তু প্রশ্ন হচ্ছে যে রাজনীতি যারা ইতিহাস জানেন বা ঘটনা প্রবাহ জানেন, 2009 সালে এই ধরনের একটি ভালো মানুষের দল গঠন করার চেষ্টা করা হয়েছিল ডক্টর ইউনূসের নেতৃত্বে। সেই সময় আমাদের বাংলাদেশে 2007 বাংলাদেশের পত্রিকা প্রধান গণমাধ্যম তাদের সাপোর্ট দিয়েছিল। আমি বলছি না যে ডক্টর ইউনূস দল করবেন না, তিনি প্রচেষ্টা চালিয়েছেন কিন্তু ব্যর্থ হয়েছেন। উনি করবেন না, তিনি করবেন না। তখন একটা -2 থিওরি আমরা দেখেছিলাম যে খালেদা মাইনাস এবং শেখ হাসিনা মাইনাস করা হবে। এখনো এই কথাটা মাঝে মাঝে বলা হয় যে বুলবুল আহমেদ ইতিমধ্যে বলা হচ্ছে যে শেখ হাসিনা আন্দোলনের মধ্যে দিয়ে মাইনাস হয়ে গেছে, এমন একজন থাকলো খালেদা জিয়া, তিনি শারীরিকভাবে একদম পরিস্থিতির মধ্যে আছেন। তারেক জিয়া বিদেশে আছেন, ফলে তিনি যদি ফিরতে না পারেন,
বেগম জিয়া যদি সুস্থ হয়ে হাল ধরতে না পারেন, তাহলে আরেকভাবে খালেদা জিয়াও মাইনাস হয়ে গেছে। অর্থাৎ -2 ফর্মুলা ডক্টর ইউনূসের যেটি, সেটি বাস্তবায়ন না, এটা ডক্টর ইউনূসের ফর্মুলা ছিল না, আমরা কিন্তু এটা মঈনুদ্দিন ফর্মুলা ছিল। বাংলাদেশের রাজনীতিটা সর্বনাশ করে দিয়েছে। বলু ভাই, আপনি কি মনে করেন যে আসলে এই যে বাংলাদেশের দ্বিদলীয় রাজনীতি যে ছিল এতদিন ধরে চলে এসেছে 53 বছরে, বিএনপি ভার্সেস আওয়ামী লীগ, আওয়ামী লীগ ভার্সেস বিএনপি, আসলে সেই রাজনীতির কোন রকম পরিবর্তন আমরা এবার দেখবো কিনা? যে আসলে দুটো ঘটনা, যে আমরা যদি বিএনপি আবার যদি ক্ষমতায় আসে, তাহলে একই মানে পুরনো কি বলে, পুরনো বোতলে নতুন মদ, আমরা একটু কথা বলি যে সেরকম ঘটনা ঘটবে। দুঃখিত, নতুন বদলে পুরাতন মদ, সেরকম ঘটনা ঘটবে কিনা? আপনি যদিও নতুন রাজনৈতিক দল গঠনের সুফল দেখছেন না। ধন্যবাদ। আর নতুন দল হচ্ছে যে 111 সময় নতুন দল হয়েছে, বিষয়টা এরকম নয়। বাংলাদেশে আওয়ামী লীগের পক্ষ থেকে যিনি রাষ্ট্রপতি নির্বাচন করেছেন ডক্টর কামাল হোসেন, তিনি কিন্তু গণফোরাম যখন করেছেন, তিনি বলেছেন তিনি নতুন ধারা রাজনীতি উপহার দিবেন। এটা সম্ভবত 92 বা 93 সালে। দ্বিতীয়ত রিচৌধুরী যখন বিএনপি থেকে বেরিয়ে গেলেন, তিনি যে বিকল্প ধারা করেছিলেন, বাপ বেটার দল, সেটা হলো বিকল্প ধারা। সেই বাপ বেটার দলে কি গণতন্ত্র থাকে? মুখে বড় কথা বলা যায়, বাস্তবায়নে আপনি দেখেন মাহমুদুর রহমান মান্নার দল দেখেন, আপনি কামাল হোসেন দল দেখেন, মূল নেতা তো একজন, তারা আবার গণতন্ত্র উপহার দিবে। এই সমস্ত হাস্যকর ভিউলেস কথা আমি কোনো গণতন্ত্র কারা উপহার দিবে? যদি সিস্টেম এই কোনো ব্যক্তি কোনো দল না, আমি যেটা বললাম যে সিস্টেম নিয়ে কথা বলতে হবে, ব্যক্তি বা দলের কথা নয়। কে কি দল করবে সেই বিষয়ে যাচ্ছি না। আপনি জিয়ার প্রসঙ্গ কথা বলেছেন, আমি একটা কথা বলি, জিয়া রহমান 71 সালে যত বড় ভূমিকায় পালন করুক, রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি যদি দেশের অর্থনৈতিক পরিবর্তন ঘটাতে না পারতেন ইতিবাচক ধারা, যদি আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ইতিবাচক ধারা না আনতে পারতেন, তিনি যদি সুশাসন প্রতিষ্ঠা করতে না পারেন, তিনিও কিন্তু ইতিহাসে আস্থা বলুন ভাই, আপনি করতে সেটা পেরেছেন কিনা এটা নিয়েও কিন্তু সমালোচনা আছে। তিনি 144 ধারা দিয়ে জরুরি অবস্থা ঘোষণা করে তিনি রাষ্ট্র চালিয়েছেন। তখন অর্থনীতির কি অবস্থা ছিল, তখন আমাদের আমার ডানে বামে আসলে কতগুলো ফাঁড়ি লুট হয়েছিল, তারপর কি হয়েছে পরিসংখ্যান দেখুন। সেটি নিয়ে আসলে সময় থাকলে আমরা পরিসংখ্যান নিয়ে কথা বলতে পারতাম। আমরা এখন যে প্রসঙ্গ নিয়ে আছি, যে নির্বাচন কতদূর, বর্তমান প্রেক্ষাপট নিয়ে একটু কথা বলতে চাই। আপনারাই বলেন যে ফরওয়ার্ড লুকিং, সামনের দিকে তাকাই, অতীতে কি হয়েছে, আমরা কিন্তু সামনের দিকটাই কিন্তু আলোচনা করতে চাই। যে বাংলাদেশের রাজনীতিতে আপনি কোনো মৌলিক পরিবর্তন দেখবেন কিনা বা দেখার সুযোগ আছে কিনা বলে মনে করেন? বর্তমান সরকার যে সংস্কারের কথা বলছে, কেউ কেউ মনে করছেন বা অনেকে এখন এই গলা মানে ফাটিয়ে বলবার চেষ্টা করছেন যে বর্তমান এই গুটি কয়েক তত্ত্বাবধায়ক মানে উপদেষ্টার পক্ষে বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতির কোনো আমূল পরিবর্তন আনা সম্ভব না। এটি রাজনৈতিক সিদ্ধান্ত এবং রাজনৈতিক দলের মধ্য দিয়ে আসতে হবে। বিএনপি স্পষ্টভাবে কথা কিন্তু বলেছে। ফলে সেটিও তো সত্য যে কোনো রাজনৈতিক দল ছাড়া আসলে রাজনৈতিক পরিবর্তন আনা সম্ভব কিনা রাষ্ট্র ব্যবস্থায়। বিএনপি তার দলীয় অবস্থান থেকে এই কথাই বলবে, এর বিকল্প তো আমরা তাদের কাছে পাবো না। এখন কথা হচ্ছে, আপনার যখন জ্বর হয়, মানুষ কিন্তু জ্বর হওয়ার সময় অবহেলা করে, কিন্তু যখন সেটা পরীক্ষা করে দেখা হয় সেটা টাইফয়েড হয়েছে, তখন কিন্তু আর সে স্থির থাকে না। এই গত 15 বছরে এই দেশে তো সে টাইফয়েড হয়েছিল, তো এটার প্রতিকার করতে হবে। সে কোনো রাজনৈতিক দল করুক বা না করুক, এই দেশের জনগণ সেটা অবশ্যই করবে। এই দলকে আপনি ছোট হিসেবে দেখছেন, বাট এই দলের পিছনে সমর্থনটা, এই যে ব্যাপক জনগোষ্ঠীর, এরকম নিরঙ্কুশ সমর্থন কোনো দলের নেই। এই শক্তিকে ছোট করে দেখার কোনো উপায় নেই। মানে এটা তো কোনো শক্তি না, এটা কোনো দল না, এটা একটি শক্তি। অবশ্যই একটা, কিন্তু নির্বাচনে তো দলগুলোই নির্বাচন করবে। এখন কথা হচ্ছে নির্বাচনের জন্য আপনার যে পরিষ্কার মাঠটা লাগবে, নির্বাচনে তো পরিষ্কার করতে হবে। সে আবর্জনা পরিষ্কার করার জন্য এই সরকার জনগণের ভোট নিয়ে আসেনি, যে জনগণের সব দাবি দাওয়া তারা পূরণ করবে। বুলবুল ভাই, আপনার আলোচনার সূত্র ধরেই আসতে চাই যে উনি যেটা বলছেন আবর্জনা পরিষ্কার করতে হবে, কিন্তু রাজনৈতিক দলের আবর্জনা কারা পরিষ্কার করবে? রাজনৈতিক দলের বিএনপি সংস্কার তো আসলে এই সরকার করতে পারবে না, বা আওয়ামী লীগ সংস্কার তো এই সরকার করতে পারবে না। রাজনৈতিক দল যদি সংস্কার না হয়, রাজনৈতিক দলের মধ্যে যদি গণতান্ত্রিক বিধি ব্যবস্থা না থাকে, নেতৃত্ব নির্বাচনের যদি পদ্ধতি সঠিক না থাকে, তাদের যদি মানে দুর্নীতি বিরোধী যদি মনোভাব না থাকে, তাহলে আসলে সংস্কার কতটা হবে? কেবলমাত্র নির্বাচন ব্যবস্থা সংস্কার করে কি সুফল আনা যাবে? শোনেন, যখন আপনি কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে আইনি কাঠামোর ভিতরে বেঁধে ফেলতে না পারবেন যতক্ষণ পর্যন্ত, ততক্ষণ তাকে দিয়ে আপনি কোনো পজিটিভ কাজ মোহন ভাই, আমাদের দেশে কি আইনের কোনো অভাব আছে? আমি বলি আইনি কাঠামোর অভাব আছে, দুর্নীতি বিরোধী আইন বলেন। ভাই বেশি বাকশালীদের মতো আচরণ করেন, একাই বলেন আমাদের। না, আমি তো প্রশ্ন করছি, আপনারা দুজন বলছেন, আমি প্রশ্ন করছি, বলুন। আপনি একাই তো করবেন, আর আরেকজন প্রশ্ন করতে আনবো না, আপনারাই তো জবাব দিচ্ছেন। শুনেন ভাই, আইনি কাঠামোর মধ্যে যদি আপনি কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে না আনতে পারেন, তাহলে আপনি তাকে দিয়ে সেই কাজগুলো করাতে পারেন। আমি আবারও বলি, আইনি কাঠামোর অভাব আছে। আমি বলি
এতদিন আসেনি কেন? আজকে প্রত্যেকটা রাজনৈতিক দলকে নির্বাচন কমিশনে প্রতি বছর তাদের আয় ব্যয়ের হিসাব জমা দিতে হয়, রাইট? নিবন্ধিত হতে হয়। তারপরে যে নির্বাচন করার 3 বছর আগে একটা দলের সদস্য পদ থাকতে হবে সেটা বলে, সেটা বোধহয় এখন নাই, তুলে দিচ্ছে বোধহয়। আচ্ছা, তো এইগুলো কেন হয়েছে জানেন? ওই যে ইলেকশন, ওই যে আরপিও সংশোধনের মাধ্যমে যে আইনটা ওই ফখরুদ্দিন সরকারের আমলে হলো, ওইটার কারণে। নাইলে কেউ কাউকে তোয়াক্কা করতো না। আমার দলে কত টাকা উঠাইছি, কত টাকা খরচ করছি, আর কত টাকা পকেটে, সেটা সুফল আমরা পেয়েছি। তোমার হিসাব তো দিচ্ছে। এই যে শৃঙ্খলার মধ্যে আসছে, এখন কত রাজনৈতিক দলের সংস্কার করতে হলে রাষ্ট্রীয় আইনগুলো এমন ভাবে করতে হবে যে রাজনৈতিক দলগুলো সেটা পালন করতে বাধ্য হবে। যেমন একটা ইলেকশনের কথাই চাই, ইলেকশন আসলে দেখা যায় আমাদের বুর্জুয়া রাজনৈতিক দলগুলো, বড় বড় রাজনৈতিক দলগুলো, বিএনপি, আওয়ামী লীগ, অন্যান্য যারা আছে, ওই ফুটবল প্লেয়ারদের দল বদল হতো না আগে, ওই ধরনের তারা ক্যান্ডিডেট কিনে ক্রয় করে ক্যান্ডিডেট। তো ফুটবল প্লেয়ারদের ক্রয় করতো ক্লাবগুলো টাকা দিয়া, আর রাজনৈতিক দলগুলো ওই নির্বাচনী খেলোয়াড় ক্রয় করে টাকা নিয়া, উল্টা আর কি, যে যত টাকা দিতে পারে। এক জায়গায় দেখালে, আমার চোখে দেখা, একজনের 50 লক্ষ টাকা দিয়ে গেছে, পরবর্তী পরদিনে এসে সেই লোক বললো যে আমি 1 কোটি দেবো, টিকিট তার। এই টিকিট কেনা বেচার সিস্টেমটা বন্ধ করতে হবে, কালো টাকার ব্যবহার বন্ধ করার কথা অনেক দিন থেকে বলা হচ্ছে, সেটা বন্ধ করার রাস্তা তৈরি করতে হবে। এবং রাজনৈতিক দলগুলো যাদেরকে নমিনেশন দিবে তাদের CSRS পর্চা কি আছে, তাদের টাকার উৎস, সেটা জনসমক্ষে প্রকাশ করতে হবে। আপনি লুটপাট করে টাকা করছেন, কোটি কোটি টাকা করছেন লুটপাট, আপনার ইতিহাস লুটপাটের। হয়তো আপনাকে যে জিম্মা দিয়েছিল তার সম্পদ রক্ষা করতে, সে জিম্মাদারের টাকা পয়সা নিয়ে আপনি পালায়ে চলে আসছেন বাংলাদেশে। এমন লোক আছে যে দিয়ে গেছে মালিকে যে আমি বিপদে পড়ছি, তুমি তাই করছে, নিয়ে চলে আসছে বাংলাদেশে। এমন একজন মানুষকে যদি আপনি জনপ্রতিনিধি বানান, তাহলে তো সে দেশের সম্পদ লুট করবে এক সময়। সুতরাং ওইগুলো যারা নির্বাচন করবে তাদের অতীত ইতিহাস ইলেকশন কমিশনে জমা দিতে হবে, 3 মাস আগে, যে যারা করতে চায়। ওগুলা সরকারের বিভিন্ন সংস্থা দিয়া আপনার তদন্ত করতে হবে আসলে এদের ইনকামের যে সোর্স বলা হয়েছে সেটা ঠিক আছে কিনা, বা তারা যে ইনকাম করে টাকা উপার্জন করেছে সেগুলোকে বৈধ পথে কিনা। কালোবাজারি, মুনাফাখোর, তারপরে টাকা পাচারকারী, দখলদার তো করে যারা, এই সমস্ত লোক যাতে নির্বাচিত হতে না পারে বা অংশগ্রহণই করতে না পারে, ফেরেশতা লাগবে না আপনি যে ফেরেশতা কথা বললেন, ফেরেশতা কি মানুষের চাইতে বড়? প্রশ্নই আসে না। যদি ফেরেশতা যদি মানুষের চাইতে বড় হতো, আল্লাহ তাআলা আদম তৈরি করার পর ফেরেশতাকে বলতো না তুমি মানুষকে সেজদা করো? তো মানুষই সর্বশ্রেষ্ঠ জীব। মোহন ভাই, আপনি যা বললেন আমিও চাই, কিন্তু বাংলাদেশের এই 3 মাসে বা 6 মাসের মধ্যে সেই ধরনের ভালো মানুষ রাজনীতির দলের মধ্যে তৈরি হবে কিভাবে? 5 বছর লাগবে। রাজনীতির দলের তৈরি হবে কিভাবে? সেটি প্রয়োজনে 5 বছর লাগুক, কিন্তু এই ক্লিয়ার করতে হবে। বারবার আপনার আজকে একক এই 6 মাসের মধ্যে নির্বাচন দিয়ে বিএনপি কে আপনি 250 সিট নিয়ে বিএনপি সরকারে যাবে, সে আবার আরেকটা আওয়ামী লীগ হয়ে যাবে। আপনি চমৎকার বলেছেন যে 5 বছর লাগুক, এই প্রশ্নটি কিন্তু এর আগেও এসছে যে নির্বাচন কবে হবে বা কতদিন সময় হবে। আমরা দেখেছি যে নানা রকম মত আছে, কেউ বলেছেন এটা 2 বছর হতে পারে, কেউ বলেছেন 5 বছর, কেউ বলেছেন 8-10 বছর লাগতে পারে। কিন্তু সাম্প্রতিক আমরা দেখেছি যে গতকাল বিবিসিতে একটি সাক্ষাৎকারে সেনাবাহিনী প্রধান তিনি সুনির্দিষ্টভাবে 18 মাসের কথা বলেছেন, যে 18 মাসের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করা হতে পারে, এই ধরনের একটা ধারণা দিয়েছেন। যদি এই সময়ের মধ্যে নির্বাচন করা হয় তাহলে কি একই ঘটনা ঘটলো কিনা, যে আসলে সংস্কারের যে এজেন্ডা সেটিতে আসলে কতটা সফলকাম হওয়া যাবে? বুলবুল আহমেদ, আপনি বলুন কেন সেনাপ্রধান এই ঘটনার পরেও, এই অভিপ্রায়ের পরেও তিনি 18 মাসের কথা বললেন? 18 মাসটা আসলে খুব কম সময় হয়ে যায় কিনা মোহন ভাইরা যেমন প্রত্যাশা করেন? এটা হচ্ছে যে কাজ করছেন তারা, প্রধান উপদেষ্টার সাথে তার নিয়মিত বৈঠক হচ্ছে, সেখানে কি ধরনের কর্ম পরিকল্পনা তারা নিচ্ছেন বা আলোচনা করছেন, যেটা এখনো প্রকাশযোগ্য হয়নি, হয়তো তারা প্রাথমিক আলোচনা করছে। সেখানে হতে পারে তাদের এমন একটা গাইডলাইন তাদের সামনে এসেছে যে 18 মাসের মধ্যে হয়তো সম্ভব। বাট সবকিছু তো সময় এক্সটেনশন করা হয়, এটা তো দোষের কিছু না।
আর তিনি যেহেতু এই মানে আবার এক্সটেনশন হতে পারে, হ্যাঁ হতে পারে, এটা দূষণের কিছু না। এখন কথা হচ্ছে যে আমরা যে প্রত্যাশা নিয়ে এই কাজটা করছি, সরকার যদি সেই রাস্তায় থাকে জনগণ তাকে সাপোর্ট করে যাবে। যদি সেই রাস্তা থেকে অন্যদিকে যেতে চায় তাহলে জনসমর্থনের প্রবলেম হবে। আপনি একটা কথা বলেছেন যে দলগুলো সংস্কার হবে কবে। আপনি যদি একটা পাতিলের মধ্যে এই চুলার মধ্যে তো আপনি ওই না দিয়ে, আগুন না দিয়ে যত পণ্যই দেন, রান্না তো হবে না। একটা দেশ যদি আপনি ঠিক মতো কাঠামোর মধ্যে নিয়ে যেতে না পারেন, সিস্টেমের মধ্যে নিয়ে যেতে পারেন, এখানে শত শত দল গঠন করেন, একটা দল ভালোভাবে তার দল চালাতে পারবে না। আর সিস্টেম যখন ঠিক করবেন তখন যে দলে আসবে তাকে সিস্টেম অনুযায়ী চলতে হবে। এটা আপনি বিভিন্ন দেশ দেখেন, যে সমস্ত দেশের সিস্টেম ঠিক সেখানে সব দল ঠিক, সব প্রতিষ্ঠান ঠিক। যে সমস্ত দেশের সিস্টেম ঠিক নেই সেখানে সবই এলোমেলো। সুতরাং আপনি কোনটা আগে দিবেন, সেই অগ্রবর্তী যে পয়েন্ট সেটাকে যদি চিহ্নিত করতে না পারেন, বারবার আপনি ভুলের চোরাবালিতে ডুবে যাবেন। জি বুলবুল ভাই, আমি একটু কথা বলি, আলোচনার স্বার্থে কথা বলতে চাই যে আপনি বলেছেন যে সিস্টেম ঠিক করতে হবে, আইন কানুন আমাদের পরিবর্তন হতে হবে, নতুন সংবিধান পরিবর্তন করতে হবে, আমাদের নতুন নতুন আইন আনতে হবে, সে কথাও মোহন ভাই বলছেন। আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের যতটুকু আইন আছে, যা কিছু এর আগে করা হয়েছে, সেটিও কিন্তু অনেক সময় আন্দোলনের ফসল হিসেবে এসছে, সেগুলো কি আমরা বাস্তবায়ন করতে পেরেছি? ফলে সিস্টেম আনলেন, আপনি আইন আনলেন, আপনি মেশিন আনলেন, মিনস আনলেন, কিন্তু ম্যানটাকে পরিবর্তন করতে পারলেন না। তাহলে সেক্ষেত্রে কতটা পরিবর্তন হবে, সুফল আসবে? জি বলুন। খেয়াল করুন যে 2001 সালে পাবলিক পরীক্ষা হঠাৎ করে নকল উধাও। তার আগে দেখেছি মানে আপনি অভিভাবক সচেতন না হলে নকল বন্ধ হবে না, শিক্ষকরা সচেতন না হলে অভিভাবক বন্ধ হবে, কত নীতি বাক্য, বাট রাতারাতি বন্ধ হয়ে গেল কেন? মাথা ঠিক সব ঠিক। এখন সিস্টেম যদি আপনি চেঞ্জ করেন, সেই সিস্টেম বলা থাকবে সংবিধানে, আপনি বলছেন এটা করা যাবে না, না করলে কি হবে সেটা বলা নেই। আইন বানাচ্ছেন, বজ্র আটনি ফসকায় গেল, সেই আইন যার হাতে ক্ষমতা সে অমান্য করলে কিছুই হবে না, আর যে তার বিপক্ষে যাবে সে অমান্য করুক বা না করুক, মিথ্যা সাক্ষী দিয়ে তাকে আপনি জেলে ঢুকিয়ে দেবেন, বিনা অন্যায় তাকে শাস্তি দিবেন। এই সিস্টেমের তো প্রবলেম। সুতরাং সংবিধান তো পরিবর্তন যদি না করা হয়, আপনি দেখেন এই সংবিধান দেখে আমাদের একজন যিনি স্বাধীন মালিক তিনি বলেছেন যে 72 সংবিধান অত্যন্ত চমৎকার একটি সংবিধান। এই 72 সংবিধানে 73 কি হয়েছিল, 74 কি হয়েছিল, সেই সংবিধানকে সুরক্ষা দিতে পেরেছে। তো সেই সংবিধান তো সুরক্ষা দেয়নি, এটা প্রমাণিত। সুতরাং আমাদের সেই সংবিধান প্রণয়ন করতে হবে যেটা সুরক্ষা দিবে, জনগণের স্বার্থ রক্ষা করবে। জি, আমার প্রশ্ন যে সেটি সে জায়গায় আসলে থেকে গেল। মোহন ভাই, আপনার কাছে আসতে চাই যে আলোচনা আমরা প্রায় শেষের দিকে, যে আলোচনাটি একটু করে এসেছিল যে সামনে যদি নির্বাচন হয়, এই নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেয়া বা না দেয়া নিয়ে এক ধরনের আমরা বিতর্ক দেখছি, যে পরাজিত শক্তি, ফ্যাসিস্ট শক্তিকে আসলে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া উচিত হবে না, এবং তাদের সাথে আমরা এর মধ্যে কোনো রকম গেস্টার দেখিনি যে বর্তমান সরকার তাদের বসছে বা ডাকছে, সামনে নির্বাচন কমিশন তাদের ডাকবে কিনা, আওয়ামী লীগ আসলে নির্বাচন করতে পারবে কিনা বা তাদেরকে করতে দেওয়া উচিত কিনা বলে আপনি মনে করেন? ধন্যবাদ। তার আগে আমি একটা ছোট্ট পয়েন্ট বলি যে সেনা প্রধান ওয়াকারুজ্জামান জেনারেল, উনি কিন্তু যে 18 মাস পরেই নির্বাচন হবে বলেন নাই, হতে পারে, আবার নাও পারে। সুতরাং একটি টাইম ফ্রেমের কথা উল্লেখ করেছেন এই প্রথম, না এই প্রথম টাইম ফ্রেম, এটা আমার একটা মানে আঞ্চ আর কি, যে ইউনূস সাহেব জাতিসংঘে যাওয়ার আগে সেনা প্রধান তার সাথে দেখা করেছিলেন, সৌজন্য সাক্ষাৎ, সেখানে বোধহয় তাদের কোনো আলোচনা হতে পারে, মানে হি ইজ এ পার্ট অফ গভর্নমেন্ট এখন বর্তমানে সেনাপ্রধান, যে আপনি একটা কিছু বলেন, অন্তত আশ্বস্ত হোক যে নির্বাচন হবে, পরে দেখা যাবে কি হয়, যা কিছু ভিতরের ব্যাপার, এটা আমি বাইরে থেকে বললাম। আওয়ামী লীগের ব্যাপারটা, আওয়ামী লীগ হলো, আওয়ামী লীগের অবস্থা এখন 71 পরবর্তী মুসলিম লীগ জামাত ইসলামের মতো হয়ে গেছে, নামটা উচ্চারণ করা যায় না। 75-এ কিন্তু এটা হয় নাই। 75-এ বঙ্গবন্ধু হত্যার পরে আওয়ামী লীগ খুব নির্জীব অবস্থায় ছিল, কিন্তু 76-এ যখন ওই পিপিআর এর অধীনে দলগুলো পুনর্জীবিত হইতে থাকলো, আওয়ামী লীগ তো আর তখন ছিল না, বাকশাল ছিল তখন, ওই মৃত বাকশালকে আর জীবিত করার চেষ্টা কেউ করে নাই আওয়ামী লীগের। শেখ মুজিবুর রহমান জীবনে একটা মাত্র দল প্রতিষ্ঠা করছে, সেটা হচ্ছে বাকশাল, অন্য কোনো দল সে প্রতিষ্ঠা করে নাই। তো তাদের সেই নেতার প্রতিষ্ঠিত দলটাকে আর পুনরুজ্জীবিত করার তাগিদ অনুভব করলেন না। কি জন্য? যে দেশবাসীর কাছে বাকশাল তখন একটা ঘৃণিত শব্দ, একদম ঘৃণিত শব্দ। এই ঘৃণিত শব্দের লিগেসি বহন করা ওই তখন আওয়ামী লীগ নেতাদের মধ্যে ওই সাহসটা ছিল না, যেই জন্য জোহরা তাজউদ্দিনকে আহ্বায়ক করে আওয়ামী লীগ নামেই রেজিস্ট্রেশন নিতে হলো সায়েম জিয়া সরকারের কাছ থেকে। হ্যাঁ, এখন এই বর্তমানে আওয়ামী লীগের যে অবস্থা,
আওয়ামী লীগ তো নতুন দল করতে পারবে না, সেই শক্তি তার নাই, তার সবাই পালিয়ে গেছে। তখন তো একমাত্র শেখ মুজিবুর রহমান, তার পরিবার সহ একজন সদস্য শেখ মনির সেনিয়াবাদ নিহত হয়েছিলেন, আর সবাই তো দেশে ছিলেন। তারপরে 3রা নভেম্বরে জেলখানায় 4জন শীর্ষ নেতা জাতীয় নেতা, আর সবাই তো ছিলেন। ফলে 76 সালে যখন তারা দলটা আবার পুনরুজ্জীবিত করে আওয়ামী লীগ নামে, তখন মোটামুটি দলের একটা কাঠামো ছিল, কিন্তু এখন সব পালিয়ে গেছে, একদম সব পালিয়ে গেছে, আর বাকিরা জেলে। এই মুহূর্তে আওয়ামী লীগ যদি নির্বাচনী মাঠে নামতে চায়, তাহলে সে পুনরায় ওই শক্তি নিয়ে নামতে পারবে না। আর নির্বাচন আওয়ামী লীগ করতে পারবে কি পারবে না, এটা সরকার ডিসিশনের উপর নির্ভর করে। সরকার যদি মনে করে যে 15 বছরের স্বৈরাচারী শাসন এবং শেষ মুহূর্তে সে যে গণহত্যা, এই যে 1423 জন নিহত হয়েছে, শহীদ হয়েছে এই আন্দোলনে, এই গণহত্যার অপরাধে যদি তাদেরকে এই গণহত্যাকারী দল হিসাবে নিষিদ্ধ করে সরকার, তাহলে তারা নির্বাচন করতে পারবে না সরকারি আইন অনুযায়ী নিষিদ্ধ করা হইলে। আর যদি নিষিদ্ধ না করে, কিন্তু তাহলে তাদেরকে নির্বাচনে আসতে বাধা দেওয়ার কেউ নাই, কারো রাইট নাই। কিন্তু দল নিষিদ্ধের সংস্কৃতি ভালো না, আমরা উপদেষ্টার মধ্যে দিয়ে শুনেছি, উপদেষ্টাই বলেছেন করবে না। আমি জানি করবে না, এটা শেষ পর্যন্ত মনে হয়, আমার অনুমান। যদি আওয়ামী লীগ নির্বাচনের নামে, বুঝছেন, তাহলে কি হবে, তাদেরকে তো কেউ বাধা দিতে পারবে না। আমার মনে করেন বিএনপি তার প্রধান প্রতিদ্বন্দ্বী, বিএনপি কি আওয়ামী লীগের উপর চড়াও হবে লাঠি নিয়ে, তাহলে তো বিএনপি আবার আওয়ামী লীগ হয়ে গেল, চরিত্রটা একই চরিত্র দেখা দিবে। যে এখন আওয়ামী লীগ দুর্বল, তাকে বিএনপি দৌড়াচ্ছে, মার্কা নৌকা মার্কা নিয়ে কোথাও যেতে দিচ্ছে না, তাহলে জনগণের কাছে কি প্রমাণিত হবে যে বিএনপি তো সে আওয়ামী লীগের চরিত্র, বিএনপি আওয়ামী লীগ বিএনপি ধানের শীষ নিয়ে নামতে দেয় নাই, বিএনপি এখন আওয়ামী লীগের নৌকা নিয়ে নামতে দেয় না, তাহলে পাবলিক ইম্প্যাক্ট বা বলেন ইমপ্রেশনটা কি হবে, বিএনপির প্রতি বিরূপ হবে, সমালোচিত হবে। বিএনপি তো সেটা করবে না বা করতে পারবেও না, তাদের ইমেজের জন্য করতে পারবে না। তখন আওয়ামী লীগ একটা স্পেস পাবে। তাদের ভোটের ফলাফল কি হবে সেটা পরে, হয়তো দেখা গেল 10টা আসনও পায় নাই, কিন্তু তারা মাঠে নামতে পারবে, নির্বাচনী মাঠে নামতে পারবে, যদি সরকার নামতে দেয়, তাদেরকে যদি নিষিদ্ধ না করে। তাহলে নিষিদ্ধ না করলে তাদের নির্বাচনে অংশগ্রহণ বন্ধ করা যাবে না। ছোট করে এই বিষয়ে আপনার কোনো মতামত আছে কিনা, যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া উচিত কিনা, অথবা নির্বাচনে না আসলে ওই নির্বাচন গ্রহণযোগ্য হবে কিনা? বলুন, আপনি বলুন। মোহন ভাইয়ের সাথে একটা বিষয়ে আমি একটু দ্বিমত প্রকাশ করছি, যে আওয়ামী লীগের সবাই পালিয়ে গেছে। আসলে আওয়ামী লীগের বড় জোর 2% মানুষ পালিয়েছে, যারা যারা শাকচুন্নির মতো আওয়ামী লীগকে দখল করেছিল, সেই দখলবাজরা নেতারা পালিয়ে গেছে, এটা ঠিক। আসলে আওয়ামী লীগ না, আওয়ামী লীগ আদর্শ ধারণ করেনি। এখন কথা হচ্ছে একটা রাজনৈতিক দলের কর্ম, আওয়ামী লীগের মধ্যে ত্যাগী নেতা আছে, আদর্শিক নেতা কর্মীরা আছে বলে, মানে ত্যাগী নেতা যারা আমরা দেখেছি, অনেক ত্যাগী নেতা সঞ্জিত সেনগুপ্তের মতো, তারাও কিন্তু পকেটে ঢুকিয়ে ফেলেছে সিস্টেমে পড়ে। সিস্টেমটাই বড় জিনিস। তো যে জিনিসটা আমি বলছি, যে একটি রাজনৈতিক দলের কর্মকাণ্ড কি হওয়া উচিত। গণহত্যা নিশ্চয়ই কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বা তার কর্মসূচির মধ্যে নেই, এবং পৃথিবীর দেশে দেশে যখন গণহত্যা করেছে কোনো দল, তখন কিন্তু তার জন্য একটা শাস্তি আছে। সেই শাস্তি আমরা জার্মানিতে দেখেছি। এখানে তার ব্যতিক্রম হলে এটা হবে পক্ষপাতী। তো আমি যেটা মনে করি, যে সুষ্ঠু সরকার আইনগতভাবে আন্তর্জাতিক মানদণ্ডে কিছু করে, সেখানে আওয়ামী লীগের সম্ভবত রাজনীতি ফিরে আসার কোনো সুযোগ নেই। এক, নির্বাচনে যদি তারা পরাজিত হতো, তাদের কিন্তু পরবর্তী অংশগ্রহণ বিজয়ের সম্ভাবনা থাকতো, 3বার না হলে 4র্থবার থাকতে পারতো। যে পালিয়ে যায় সে তো পলাতক। আমরা লক্ষণ সেনকে আবার দেখেছি, হ্যাঁ, যদি তার সেই অস্ত্র শস্ত্র সামরিক শক্তি থাকে, আবার পুনর্দখল করতে পারে, সবাইকে তাড়িয়ে দখল করতে পারে। কিন্তু সুষ্ঠু রাজনৈতিক ধারায়, গণতান্ত্রিক ধারায় তাদের এখানে রাজনীতি করার সুযোগ থাকার কথা নয়, আইনগতভাবে বিশ্বের বিভিন্ন দেশের নজির হিসাবে। কারণ যেহেতু তার রাজনৈতিক পরিধির ভিতরে ছিল না, তারা কিন্তু গণহত্যা চালিয়েছে, সেহেতু রাজনৈতিক কর্মকাণ্ড নয়, তারা তো দেশের বিরুদ্ধে সেটা গণহত্যা, সেটা কনভিক্টেড, সেটা একটা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনাকে চিহ্নিত করতে হবে। আর সেটা কি আপনি সংজ্ঞায় পড়ে কিনা সেটা কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়, আমি সেটাই বলছি, যে সেটা তো একটা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনাকে যেতে হবে, তার জন্য সময় লাগবে। কিন্তু নির্বাচন যদি তার আগে হয়ে যায় বা নির্বাচন দিতে বাধ্য হতে হয় সরকারকে, সেক্ষেত্রে কি পরিস্থিতি আসবে সেটি। আর যেটি বলছে, আমি একটু যোগ করতে চাই, যে আপনি বলছেন আন্দোলনের মধ্যে দিয়ে আওয়ামী লীগের নেতৃত্বের যে বলছেন যে বিদায় হয়েছে, ক্ষমতাচ্যুত হয়েছে, কিন্তু আওয়ামী লীগ এই উপমহাদেশে বৃহত্তর রাজনৈতিক দল, দীর্ঘ সময় আওয়ামী লীগের নানা রকম সাকসেস হিস্ট্রি আছে। গত 15 বছর আওয়ামী লীগ
রাষ্ট্রীয় ক্ষমতা থেকে নানা রকম প্রাতিষ্ঠানিকতা পেয়েছে, তাদের নানা রকম শক্তি সঞ্চয় করেছে। ফলে এই আওয়ামী লীগে আন্দোলনের মধ্য দিয়েই যে একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে এমনটি অন্তত আমি মনে করি না। হয়তো তারা একটা চাপের মধ্যে পড়েছে, একটা নৈতিক একটা স্খলনজনিত তারা একটা সংকটের মধ্যে পড়েছে। আপনি কি মনে করেন আমার এই বক্তব্যের সাথে একমত কিনা, যে তারা আবার রিভাইভ হয়ে পুরো ভবিষ্যতে আবার যদি পরিবর্তন করে আসতে চায় সেই সম্ভাবনা আছে কিনা? আমরা কিন্তু আমি বলি শুনে, আওয়ামী লীগ যেই গর্তে পড়েছে এবার, সেখান থেকে উঠতে সময় লাগবে, অনেক সময় লাগবে। সে হয়তো হামাগুড়ি দিয়ে দিয়ে আস্তে আস্তে এগুতে পারবে যদি পরিস্থিতি পরিবেশ অনুকূল থাকে, মানে তাকে সে রাজনীতি করতে পারে, যদি আইনত নিষিদ্ধ না হয়, আইন করে যদি নিষিদ্ধ করা না হয় তাকে, তাহলে এগুতে থাকবে। আর যাদের কথা বললেন নেতাকর্মী যারা আছে, তারা কিন্তু ওই জাতীয় পর্যায়ে নেতৃত্বতার মতো লোক কম। আচ্ছা, আর নৈতিক শুনেন, ওবায়দুল কাদের সাহেবকে বলতে শুনতাম আমার ছাত্রলীগই যথেষ্ট, আর বিএনপির নেতারা বলতো পুলিশ ছাড়া আসেন 10 মিনিট টিকতে পারবেন না। আমরা কি দেখলাম, পুলিশ সহ, বিজিবি সহ, হ্যাঁ, অন্যান্য সশস্ত্র বাহিনী সহ মাঠে নেমেও ছাত্রলীগ 1 ঘন্টা টিকতে পারলো না। কোথায় তাদের শক্তি? ছাত্ররা প্রতিরোধ করেছে। মাস পিপল যখন একটা শক্তি হিসেবে দাঁড়িয়ে যায়, পৃথিবীর কোন স্বৈর শাসকের ক্ষমতা নাই যে সে টিকে থাকতে পারে। কিন্তু বাংলাদেশের ইতিহাস আমি একটু উল্লেখ করে দিতে চাই, অন্য সময় এটা নিয়ে আলোচনা করব, যে 1971 সালে একেবারে ধিকৃত পরাজিত পাকিস্তানের পক্ষ অবলম্বনকারী যে শক্তি বাংলাদেশের রাজনীতিতে ছিল, তারা কিন্তু নিষিদ্ধ হয়েছিল, জনগণ তাদেরকে পরিত্যাগ করেছে। কিন্তু পরবর্তীতে রাজনীতির প্রক্রিয়ায় তারা নির্বাচনে এসেছে, তারা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। আজকে তারা একটি প্রধান দল হিসেবে বাংলাদেশের রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে, সামনে নির্বাচনে ভালো করবে বলে আপনিও বলেছেন। ফলে 71-এর মতো ঘটনার থেকে তারা জাগ্রত হয়েছে। ফলে এই রাজনীতির শেষ কথা আছে বলে বুলবুল আহমেদ আপনি মনে করেন কিনা? ছোট্ট একটা মন্তব্য নিয়ে আমরা একটু শেষ করতে চাই। আমি আপনার এই তথ্যের সাথে একমত না, কারণ 71-এ গণহত্যা করেছিল পাক হানাদার বাহিনী, হ্যাঁ, আর 75-এ কিন্তু কোনো গণহত্যা হয়নি। 75-এ সরকারের পতন হয়েছিল কিন্তু গণহত্যা হয়নি, গণহত্যা হয়েছিল 24-এ। সুতরাং তখন পাক বাহিনীর যে ভূমিকা ছিল, এই 24-এ তাদের 71 সহযোগী ভূমিকা পালন করছে যে দলগুলো, তারা তো পরিত্যক্ত হচ্ছে, নিষিদ্ধ হয়েছিল আমাদের সংবিধান বা রাষ্ট্র কর্তৃক, কিন্তু পরবর্তীতে তারা রিভাইভ করেছে। ফলে তারা জনগণের আশার বিপরীতে গিয়েও কিন্তু তারা এসেছে রাজনীতিতে। তারা যে প্রক্রিয়া নিষিদ্ধ হয়েছিল সেই প্রক্রিয়া তো আওয়ামী লীগ 10 বার নিষিদ্ধ হওয়ার কথা, কিন্তু তাদের সেই নিষিদ্ধের সাথে সবার জনমত কিন্তু সম্পৃক্ত ছিল কিনা, বা আওয়ামী লীগ ঠিক মতো চেয়েছিল কিনা সে প্রশ্ন ছিল। বিশেষ পরিস্থিতি নিষিদ্ধ করা হচ্ছে, তাদের কিন্তু বারবার দাবি করা হচ্ছে তাদের নিষিদ্ধ করা হচ্ছে, উদ্যোগ নেয়নি। জি, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা হয়তো পরবর্তী সুযোগ থাকবে আমরা করব। দর্শক, এই ছিল আলোচনা। আমরা নানা দিক থেকে ঘটনার বিশ্লেষণ করবার চেষ্টা করেছি। আমরা বহুমাত্রা থেকে আলো ফেলে কোনো একটি ঘটনার বিশ্লেষণ শুনি এবং বহুমাত্রিক সত্য উদ্ঘাটনের চেষ্টা করি। বলা কথা বলবো অনুষ্ঠানে। আগামী আয়োজন দেখবার আমন্ত্রণ জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সকলে ভালো থাকুন। শুভরাত্রি।